আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ইতোমধ্যে আমাদের এই জায়গা থেকে এভারেজ, এলিগেশনস, রেশিও এন্ড প্রপোর্শনস এই চ্যাপ্টার গুলো করেছি। করেছি বলতে প্রথমবার করেছি, শেষবার নয়। এরকম একটা মজার অ্যাডভার্টাইজমেন্ট ছিল টিভিতে, সম্ভবত রিন বা হুইল কোন একটা ইয়ের। ব্যাপারটা সত্যি। আমরা প্রথমবার করেছি, শেষবার নয়। আরো অনেকবার করব, অনেক অঙ্ক হাতে কলমে দেখবো। সো অলরেডি আমি হ্যাপি। আপনারা প্রথমবারই যেই পরিমাণ অ্যাচিভ করেছেন, আই এম রিয়েলি হ্যাপি। আমি আপনাদের অলমোস্ট সবার ব্যাপারেই দেখলাম। সো আই এম হ্যাপি। দু একজনের সাথে কথা হয়নি, বাট তাদের ব্যাপারে আমি জানি বলে অনেকের ক্ষেত্রে কথা হয়নি। কনফিডেন্টলি জানি যে দে আর ডুইং গুড। আর দুই একজনের ব্যাপারে জানি না, দে আর নট কানেক্টেড এট অল। তারা টোটালি কখনোই যোগাযোগ করে না। সো তারা কি করছে আমি জানি না। আই ওয়েলকাম ইউ অল, প্লিজ স্টে কানেক্টেড। আশা হারাবেন না, বিকজ খুব অল্প পড়েও আসলে চান্স পাওয়া সম্ভব। আপনি হয়তো ভাবতেছেন যে আপনি অনেক পিছিয়ে আছেন, আসলে না। আসলে না। মানে আপনি এখনো যদি শুরু করেন, ভাই আমি যেভাবে সহজ করে পড়াচ্ছি, সহজ করে দিচ্ছি, দিস আর সো ইজি। আপনি জাস্ট শুরু করেন। যেমন আমি একটু বলে রাখি, নেক্সট দিন যে তিনটা টপিক আমরা পড়বো, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, আর হচ্ছে মানে সিআইএসএ, মানে আমাদের যে ইন্টারেস্ট রেট। তো এই অঙ্কগুলো আমি আপনাদেরকে অলরেডি বেসিক লেভেলে যেগুলো আপনি করেছেন, বিলিভ মি, আই প্রমিস, এই তিনটা চ্যাপ্টারে এর চেয়ে একটা সিঙ্গেল লাইন বেশি শিখবো না। বাট অনেক কিছু অ্যাচিভ করবো, পরীক্ষার মার্কস অ্যাচিভ করবো। আমরা এখন এই বইটা পড়ার সময় যা করতেছি, আসলে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখের মতো, পরীক্ষার হলে সুখে কিভাবে মার্কস কুড়াবো সেই প্র্যাকটিসটা করতেছি। এবং আপনারা অনেকে আমাকে ওইদিন কমেন্ট করছেন যে ভাইয়া, এই বইটা পড়ার সময় যাতে ইজি হবে এটা তো ভাবি না, ভাবছিলাম কি নাকি। হ্যাঁ, ইজি তো হবে, নাহলে আমি কেন পড়াচ্ছি? আমি কি কোনো কিছু কঠিন করে পড়াই? আমাকে বলেন, এখন পর্যন্ত কোনো কিছু কঠিন পাইছেন? ভোকাবুলারি নিয়ে আপনারা যত টেনশনে ছিলেন, এখন তো দেখতেছেন, তাই না, যে আসলে হায় হায় কি হইলো, সবকিছু তো অলরেডি কেমন কেমন সহজ সহজ লাগতেছে, অনেক কিছু আগের চেয়ে পারি। হ্যাঁ, ডেফিনেটলি আপনি 100-তে 100 পারেন না, 300-তে 300 পারেন না, বাট ভাই পারতেছেন, লিখতেছেন, প্রতিদিন লিখতেছেন, সো বি হ্যাপি। এখন যে লিখতেছেন না তার নিয়ে তো কথা বলে লাভ নেই। আমি বলতেছি আবার ভাই, ইটস now or never, and the game is still on. It's a long time, it's a 90 minutes football game. এখন শুরু করেন, আজকে এখন শুরু করেন, আপনার হয়ে যাবে। আমি আই প্রমিস, আপনি এখন শুরু করেন, আপনার হয়ে যাবে। আগের যা হয় নাই হয় না, আজকে পার্সেন্টেজ থেকে শুরু করেন, দেখেন একটা লাইন নতুন পান কিনা, জাস্ট একটা লাইন নতুন পান কিনা দেখেন। যেটুকু নতুন পাবেন এটা দুধ ভাত। আপনি হয়তো ভাববেন নতুন, আসলে দেখবেন নতুন বোতলে পুরনো মদ। পুরনো কোনটা? সেই বেসিক লেভেলে যা পড়ে আসছে তাই। চলেন শুরু করা যাক। আমি আবারও বলি, খুব মানে কি বলবো, মানে একটু নেগেটিভ হয়ে বললাম, আজকে একটা লাইনও পড়াবো না। আজকের এই লেকচারে একটা লাইনও পড়াবো না, বিকজ এগুলো সব আগে পড়ায় ফেলছি। আগে সব করায় ফেলছি, নট ইভেন পড়ায় ফেলছি, করায় ফেলছি। জাস্ট কিছু ট্রিক্স ধরাই দিব। শর্টকাট শিখতে চান না, শর্টকাট টাইপের। যদিও আমি কখনোই শর্টকাটকে প্রমোট করি না, আজকেও করবো না, বাট আপনাদের মজা দেওয়ার জন্যই বললাম। ওকে, হ্যাঁ, সহজ কথা বলি, পার্সেন্টেজ এন্ড অ্যাপ্লিকেশন আমি পড়াবো না এটা। শুধু একটা মাত্র জিনিস অলরেডি শিখে আসছি, যে এখন দেখেন বেসিক কেন এত সময় দিচ্ছে এখন না বুঝতেছেন। ফ্র্যাকশন আর পার্সেন্টেজ, মানে একটা ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কেমনে কনভার্ট করে অলরেডি শিখে আসছি। আপনাদের শতকরা পড়ানোর সময় বলছিলাম যে শতকরা একটা কি পার্সেন্টেজ, মনে আছে? মানে শতকরা একটা কি পড়ে আসছিলাম বলেন? বারবার শতকরা পড়ানোর সময় বলছি না যে একটা ফ্র্যাকশন, শতকরা একটা ফ্র্যাকশন, তাই না? পার্সেন্টেজ কি? একটা ফ্র্যাকশন, ভগ্নাংশ। তো যারা একটু হাতে যোগ বিয়োগ গুণ ভাগটা আবার একটু প্র্যাকটিস করতে চান, এক্সাম্পল 1 2 এগুলা করবেন। ফ্র্যাকশন অফ পার্সেন্টেজ ইনটু ফ্র্যাকশন, মানে ফ্র্যাকশনকে কনভার্সন, সরি, ফ্র্যাকশনকে পার্সেন্টেজে নেওয়া, পার্সেন্টেজকে ফ্র্যাকশনে আনা। এটা খুব 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 ভালো মতো করবেন। কেন? পরীক্ষা প্রশ্নগুলো এই জায়গায় পেঁচায়। পুরো অঙ্ক করে ফেলছেন, অঙ্ক প্রশ্ন চাই রাখবে পার্সেন্টেজ, অপশনে দেওয়া থাকবে। আপনি করে বের করছেন 4/3, দেখবেন অপশনে 4/3 নাই, অপশনে দেওয়া আছে 75%, সরি 3/4, অপশনে দেখবেন 3/4 নাই, অপশনে দেওয়া আছে এরকম পার্সেন্টেজ দিয়ে অ্যান্সার। কোথাও বলবেও না যে এটা পার্সেন্টেজ অ্যান্সার করতে হবে, বিকজ ওইটা তো একটা ফ্র্যাকশন, এটা আপনি জানেন কিনা এটাই টেস্ট করবে। আপনাকে কোথাও বলবে না উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যান্সার। আপনার রেজাল্ট বাড়িয়েছে 3/4, অপশনে 3/4 নাই, আপনি হা করে তাকায় আছেন। ভাই দেয়া আছে অপশনে 75% অপশনটা আছে। হিয়ার কামস দ্য ট্রিক্স। ওকে, এগুলো আজকে শেখাবো, আর কিছু না। কনভার্সন অফ পার্সেন্টেজ ইন্টু রেশিও, অনুপাত। এই ভাই, ভগ্নাংশের অনুপাত কি আলাদা? বলেন, বলেন আলাদা? এই এক্সাম্পল 3, এই চ্যাপ্টার এগুলোই শিখবেন যা আগে করে আসছেন। এই প্রত্যেকটা উদাহরণ করেন, প্রত্যেকটা উদাহরণ ভালো মতো করেন। কনভার্সন অফ রেশিও ইন্টু পার্সেন্টেজ, ভাই এই একই ভগ্নাংশকে অনুপাত। অনুপাত একটা ভগ্নাংশ, আমি কয়েকটা জিনিস বলি শোনেন। অনুপাত একটা ভগ্নাংশ, ভগ্নাংশ একটা অনুপাত, অনুপাত একটা পার্সেন্টেজ, পার্সেন্টেজ একটা অনুপাত, তাই না? এইগুলা শিখেন, এইগুলা বুঝেন, এইগুলা একদম বেসিক ম্যাথমেটিক্স, ছোটবেলায় অলরেডি শিখে আসছি। এই যে বেসিক ম্যাথ করার সময় এগুলো একদম বাইকটা খাওয়ায় আসছি, পাটা পুতায় বেটে আপনাদেরকে মুখে তুলে দিচ্ছি, খেয়ে আসছেন, অলরেডি খাইছেন, হজম হয়ে পেট থেকে বের হয়ে গেছে কিনা দ্যাটস দ্য কোশ্চেন। বের যেন না হয়, মাথায় যেন থাকে। ওকে, কনভার্সন অফ ডেসিমাল ইন্টু পার্সেন্টেজ, জাস্ট এগুলোই শিখবেন।
এই টেবিল কোনো কামে লাগবে না, বাদ। ঠিক আছে, বাট এখন পর্যন্ত যে কোনো টপিক করছেন যে এক্সাম্পল 6 পর্যন্ত এই জিনিসগুলো ভাই প্রত্যেকটা এক্সাম্পল, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, বাট পরীক্ষার অঙ্কের লাস্ট লাইন হবে এটা। পরীক্ষায় কিন্তু এই অঙ্ক আসবে না যে এক্সাম্পল 4 তুলে দিবেন, বাট পরীক্ষার অঙ্কের লাস্ট লাইন হবে এটা। ওকে ওকে, ঠিক আছে, চলেন একটু ভাই দেখেন কিছু মোস্ট ইম্পর্টেন্ট কনভার্সন, এগুলো একটু জেনে রাখেন, বাট প্র্যাকটিস, মুখস্থ না, আবার বলছো প্র্যাকটিস। এইগুলোই আপনার দ্রুততম, এই যে লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট কনভার্সনস, দ্য কমনলি কনফিউজিং কনভার্সনস। ঠিক আছে, তো এই জিনিসগুলো ভাইয়া মুখস্থ করার দরকার নেই, বাট অলরেডি আপনারা হাতে চালু যদি বুঝতে পারেন একটু ভালো। যেমন আমি একটু আগে 3/4 কে 75% বলতেছিলাম, এই ভাই এই কয়টা জিনিস একটু লিখে মাথার মধ্যে ঢুকায় ফেলেন। মানে এগুলো ভাগ করলেই আসে, ক্যালকুলেটর বসাইলে তো আসে, ভাগ করলেও আসে, বাট সব লাগবে না। এই 1/7 দরকার নাই, 1/14 দরকার নেই, এই বাম পাশের গুলো খুব একটা দরকার নেই, বাট ডান পাশের গুলো খুব একটা দরকার নেই, বাম পাশের কয়টা ভালো মতো পারলেই হবে। ঠিক আছে, ইভেন এই যে 5/6 এটাও দরকার নেই। কমনলি ইউজ, এটা একটা ট্রিক্স বলি ভাই, আপনি অঙ্ক করতে গিয়ে যেগুলো আপনার বারবার আসে ওই কটা নিজে একটা ওয়ালে একটা কাগজ ঝুলিয়ে রাখেন, ওইখানে লিখে রাখবেন সাইন পেন দিয়ে, অটো হয়ে যাবে, যদি বই থেকে মুখস্থ করতে না চান। এগুলো এত মুখস্থ করা আমি কখনোই প্রেফার করি না। ঠিক আছে, ওকে, আগে চলেন। হ্যাঁ, আনফরগেটেবল কনভার্সনস, রাইট, এই কয়েকটা জিনিস একটু মুখস্থ করতে পারেন, বাট স্টিল এত দরকার হবে না। যারা করতে চান করতে পারেন, যারা মনে করেন না মুখস্থ বিদ্যায় কনফিডেন্ট আমি পারবো, করতে পারেন, বাট আই সাজেস্ট না করলেও চলবে, অঙ্ক করতে গিয়ে হয়ে যাবে। ওকে, লার্নিং ফ্রম কনভার্সন টেবিল, মানে কনভার্জন টেবিল দরকার নেই, কোনো দরকার নেই, তেমন কিছু লাগবে না। ওকে, শেষ, পার্সেন্টেজ শেষ, পার্সেন্টেজ চ্যাপ্টার লিটারালি শেষ। ওকে, খেয়াল করেন পার্সেন্টেজ অফ এ কোয়ান্টিটি, এটা এক্সাম্পল 1 2 এই যেটা দেখবেন, এক্সাম্পল 3 দেখবেন, এগুলো ভাই জাস্ট ভাগের অঙ্ক, আমি এই জন্য করাচ্ছি না, আমি কি করাবো এগুলো, আমি এত টাইম দিয়ে গেলে বেসিক ম্যাথ কেন করাই আসছি। এবার একটা জিনিস ভাই একদম স্ট্রেট পরীক্ষার মতো করে দেওয়া শুরু করবো, এতক্ষণ যদি করে আসেন একদম স্ট্রেট খাতা কলম নেন পরীক্ষা। ঠিক আছে, স্ট্রেট খাতা কলম নেন পরীক্ষা। এই যে এই 12টা অঙ্ক প্র্যাকটিস এক্সারসাইজ, একদম স্ট্রেট স্ট্রেট পরীক্ষা। হ্যাঁ, কয় মিনিট সময়? 12টা অঙ্কের জন্য এই মুহূর্তে সময় দিচ্ছি 25 মিনিট। আবারও বলতেছি 12টা অঙ্কের জন্য সময় দিচ্ছি 25 মিনিট। এই ক্লাস শেষ হয়ে গেলে যেদিন আপনি লেকচারটা করবেন, মানে এই পর্যন্ত যেদিন পড়ে ফেলবেন, এই উপর পর্যন্ত প্র্যাকটিস এক্সারসাইজ আগ পর্যন্ত যেদিন সবগুলো এক্সাম্পল করা হয়ে যাবে, এই এক্সারসাইজ 12টা পরীক্ষা 25 মিনিট। ওই যে বললাম না, আমার এখানে পরীক্ষা তবে আপনাকে ইয়ে করানোর জন্য না, মার্কস ক্যারি করা বিয়ে, মানে আপনাকে হতাশ করার জন্য না, আগে নিজেকে দেখা। এই 12টা এক্সাম্পল 12টা এক্সারসাইজ, এই কটা ভালো মতো প্র্যাকটিস এক্সারসাইজ করে নিজে দেখবেন কি অবস্থা। অ্যান্সার এন্ড সলিউশন এখানে দেয়া আছে 12টা অঙ্কের, করে সাথে সাথে দেখে ফেলবেন যে আসলে বুঝতে পারছেন কিনা, না হলে তো আমি আসি এখানে যে অঙ্কটা আপনি পারবেন না, আমি বলি আমি কিন্তু আপনার অঙ্ক করাবো না, কি করাবো, ধরায় দিব আপনি কোন জায়গায় আটকে গেছেন, মানে আপনার বেসিকে কোন জায়গায় প্রবলেমটা হয়েছে, বেসিকের কোন জায়গায় গ্যাপটার কারণে আপনি এটা পারেন, আমি কিন্তু সেটা ধরাই দিব, সেটা ধরাই দেয় মানে তো অঙ্ক করাই দেয় নাকি, আপনার বেসিকের কোন গ্যাপটার জন্য আপনি অঙ্কটা পারেন নাই। তো আমি কিন্তু অলওয়েজ আপনাকে বেসিক পড়াই, এই অ্যাডভান্স লেভেল করতে এসে বেসিকই পড়াচ্ছি। আপনার অনেকে প্রশ্ন, ভাই এখানে কি বেসিক শিখবো? আরে ভাই, বেসিকই তো একমাত্র শেখার জিনিস, অ্যাডভান্স লেভেলে শেখার কিছু থাকে, অ্যাডভান্স লেভেল হচ্ছে প্র্যাকটিস। সে 12টা অঙ্কের মধ্যে যে যেটা পারবেন না সলিউশন দেখে চেষ্টা করবেন যে আপনার ভুলটা আপনি নিজে ধরতে পারেন না, যদি না পারেন এরপর আমি আসি। একটা কথা বলে রাখি, পার্সেন্টেজ থেকে দের ইজ এ হাই চান্স এই 12টা অঙ্কের মধ্যে একটা পোর্শন আপনার কোনো না কোনো অঙ্কের পোর্শন থাকবে। আইবিএতে যে পরীক্ষা এবার প্রশ্ন আসবে তার মধ্যে নর্মাল, মানে এবার না, মানে এনি টাইম এনি ইয়ার, এর মধ্যে কোনো না কোনো একটা জিনিসের প্রয়োগ আপনার কোনো একটা প্রশ্নের অংশের মধ্যে থাকবে, একদম গ্যারান্টি দিয়ে বলে দিলাম, 100% গ্যারান্টি এই 12টা অঙ্কের মধ্যে থেকে। ওকে, আগে চলেন চলেন, পার্সেন্টেজ চ্যাপ্টার শেষ, বিশ্বাস করেন আর না করেন ভাই। ওকে, এক্সপ্রেসিং ওয়ান কোয়ান্টিটি এজ এ পার্সেন্টেজ এন্ড অ্যানাদার অফ অ্যানাদার কোয়ান্টিটি, এই টাইপের পরীক্ষা অঙ্ক পরীক্ষা আসে, একদম লিখে দিলাম, আসে রেগুলার আসে। এক্সপ্রেসিং ওয়ান কোয়ান্টিটি এজ এ পার্সেন্টেজ অফ অ্যানাদার কোয়ান্টিটি, মানে বলে দিলাম 5 4 এর কত পার্সেন্ট, 4 5 এর কত পার্সেন্ট, এই অঙ্ক পরীক্ষা আসে। প্রশ্নটা কি বাংলায় যদি বলি যে 10 20 এর কত পার্সেন্ট, 50%, তাই না, এরকম এরকম অঙ্ক পরীক্ষা আসে, একদম হুবহু পরীক্ষা আসে, বলেই দিবে যে এক্স ওয়াই এর কত পার্সেন্ট, ধরেন এরকম। হ্যাঁ ভাই, এই অঙ্ক পরীক্ষা আসে, এই জন্য ভাই 1 2 3 4 এই 4টা অঙ্ক করবেন, যদি না পারেন আমি বুঝাই দিব। দেখেন এই যে দেখেন, কুরলা obtained 48 marks out of 600, বিড়লা obtained 560 500 marks out of 800, whose performance is better, মানে কে শতকরা বেশি মার্কস পাইছে, এটাই তো। এরকম এই প্রশ্নগুলো আপনাকে পড়ে বুঝতে হবে ভাই। আমি সবসময় একটা কথা বলি, অঙ্ক শেখার দরকার নেই, প্রশ্ন প্রশ্ন বুঝে বোঝো। অঙ্ক শেখার দরকার নেই, প্রশ্ন বুঝো। আসলে এটা তো এটা মিন করি না যে অঙ্ক বাদ দিয়ে দাও, আই মিন অঙ্ক তুমি পারো, অঙ্ক তুমি পারো, প্রশ্ন তুমি বোঝো না। ঠিক আছে, আবার আসেন, হোয়াট পার্সেন্ট ইজ নাম্বার 3 অফ নাম্বার 20, মানে 3 20 এর কত পার্সেন্ট। ভাই এই অঙ্ক না মুখে মুখে করার মতো জিনিস, আপনি যদি বুঝতে পারেন, বুঝতে পারেন, হ্যাঁ জাস্ট যদি বুঝতে পারেন, সো প্রসেসটা শিখে ফেলেন, কিছুই না ভাই, এক ভগ্নাংশে প্রকাশ করবেন, 3 এর নিচে 20 লিখবেন, 100 দিয়ে গুণ করবেন,
তাই না? বুঝতে পারছেন? এই অঙ্ক ঐকিক নিয়ম দিয়ে যদি চিন্তা করেন, তাই না? মনে করেন ব্যাপারটা কিরকম জানেন, একজন 20-এ পাইছে 3, একে পাইছে কত, 100-তে পাইছে কত, এই তো পার্সেন্টেজে কনভার্ট করা। ওইটাই এখানে লেখার প্রসেসটা শিখে, এই যে আপনার শর্টকাট শিখতে চান না, এবারে নিজে বুঝে নেন, এটা ঐকিক নিয়মে চিন্তা করে দেখেন। এই যে লিখছে আউট অফ 20 3, আউট অফ 1 3/20, তাহলে আউট অফ 100, মানে এই ঐকিক নিয়মেই করছে। এই যে তাই করছে, আমি তো এইভাবে করে শিখছিলাম, আমি খেয়াল করি লাইনগুলা। এটাই বললাম ভাই, ঐকিক নিয়ম পার্সেন্টেজ এক, এই অঙ্ক তো দুধবাদ। এখন আপনি পরীক্ষায় গেলে মাথা গামা বলবেন, মাথা চুলকাবেন, এই হুবহু অঙ্ক আইবের পরীক্ষায় কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে দেখবেন পাইছি। উদাহরণ 3, 2 3 4, চারটা অঙ্ক করবেন, চারটা অঙ্ক থেকে রেগুলার যখন কোশ্চেন সলভ করেন প্রিভিয়াস এর কোশ্চেন দেখবেন আরে এই অঙ্ক তো করছি। ইন্ট্রোডাক্টরি এক্সারসাইজ 5.1 আপাতত দরকার নাই, করবো, বাট লিখে রাখেন আপাতত দরকার নাই। 5.3 পার্সেন্টেজ চেঞ্জ, এটা পরীক্ষা লাগবে, এই টাইপের প্রশ্ন পরীক্ষা রেগুলার পরীক্ষা আসে। পার্সেন্টেজ ইনক্রিজ ইন ভ্যালু, এই ভাই আমি থিওরিটা আলোচনা এখন করতেছি না, খাতায় লিখে রাখেন ভাই এটা পরে আলোচনা করবে, বাট আপনি পড়বেন। লিখে রাখেন ভাই এটা পরে আলোচনা করবে, বাট একটু বলে রাখতেছি। অঙ্কগুলো কিরকম হবে, যে বছর আপনি 8,000 টাকা বেতন পাইছেন, আগামী বছর আপনার বেতন বেড়ে হলো 10,000 টাকা, আপনার পার্সেন্টেজ অফ ইনক্রিজ কত? পার্সেন্টেজ অফ ইনক্রিজ কত, আপনার বেতন কয় টাকা বাড়ছে, এই অঙ্ক রেগুলার পরীক্ষা আসে। পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইন ভ্যালু, দেখেন ইনক্রিজ ভ্যালু মানে 8,000 টাকা বেতন হয়েছে, আগের ভ্যালু ছিল কত, 6,000 টাকা, ডিভাইডেড বাই 6,000 টাকা ইন্টু 100। এটা শর্টকাট ফর্মুলা, চাইলে ঐকিক নিয়মেও করে দেখতে পারেন, একই রেজাল্ট আসবে। কেমনে, আপনার এই বছর বেতন ছিল 8,000 টাকা, আগামী বছর বেতন হয়েছে 10,000 টাকা, তাহলে ঐকিক নিয়মে করে দেখতে পারেন। সেটা কি জানেন, ঐকিক নিয়মে করে দেখতে পারেন, 8,000 টাকায় বাড়ছে 2,000 টাকা, 1 টাকায় বাড়ছে কয় হাজার টাকা, 100 টাকায় বাড়ছে কয় হাজার টাকা, কয় টাকা। আবার খাতায় লেখেন, অঙ্কটা বলি আমি। মনে করেন এক বছরে এইখানে এটাই বলি, এটাই এই যে 5.4 যেটা আছে, এই অঙ্কটা দেখেন, হাইট 110 সেন্টিমিটার ছিল, নতুন হাইট হচ্ছে 120 সেন্টিমিটার, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ চেঞ্জ ইন হাইট, বাড়ছে তাহলে ইনক্রিজ হয়েছে, রাইট? অপশনে কিন্তু এরকমও দেয় জানেন, এত পার্সেন্ট ইনক্রিজ, এত পার্সেন্ট ডিক্রিজ, এরকম কিন্তু দেয়। তো আপনি বুঝবেন কেমন ইনক্রিজ হয়েছে, আরে 120টা 110-এর চেয়ে বড়, তাহলে একটা জিনিস আপনি ঐকিক নিয়মে অঙ্কটা করেন, আমি বলি ঐকিক নিয়মে অঙ্কটা করেন। 110 সেন্টিমিটারে বাড়ছে 10 সেন্টিমিটার, 10 পাইছি কই, 120 মাইনাস 10, ওই যে 120 মাইনাস 110 বলতেছি, ওইটাই এইটা দেখেন সূত্রে বসাই, সূত্র বানাইছি। ভাই বলছি না শর্টকাট কোনোদিন দুনিয়ায় কিছু নাই, শর্টকাট হচ্ছে অরিজিনাল অঙ্কেরই রূপ একটা বানাই আমরা, শর্টকাট বলে কিছু নাই, তাই না? 110 সেন্টিমিটারে বাড়ছে 10 সেন্টিমিটার, মানে 120 মাইনাস 110, 1 সেন্টিমিটারে বাড়ছে কত, ওইটা ডিভাইডেড বাই 110, 100-তে বাড়বে কত, ইন্টু 100। এই যে ভাই কোনো সূত্র কেউ বানায় না। আর যদি ডিক্রিজ হয় তাহলে অরিজিনাল ভ্যালুটা বড় হয় কম হয়, ওই একই রকম। এগুলো শর্টকাট কেউ বানায় না, এখন করতে গিয়ে শর্টকাট বুঝে ফেলেন। বেসিক্যালি এভরি শর্টকাট ইজ এ রিঅ্যারেঞ্জমেন্ট অফ ইউর বেসিক নলেজ, এভরি শর্টকাট ইজ এ রিঅ্যারেঞ্জমেন্ট অফ ইউর বেসিক নলেজ। এখানে তাই করছি। এবার ভাই আমি একটা অনুরোধ করি, শর্টকাট শেখার চিন্তা বাদ দিয়ে এই অঙ্কটা 10 বার করে এই দুটা ফরম্যাট শিখে ফেলেন, এটাই আপনার জীবনের শর্টকাট, পরীক্ষায় এক লাইনে অঙ্ক করার শর্টকাট। ক্লিয়ার? এই জন্য বলছি, বেসিক করানোর সময় বারবার বলছি, এই অঙ্কই ঘুরে ফিরে আসবে বন্ধু। ওকে চলো আগাই। উদাহরণ 2, উদাহরণ 3 করবা, আমি এগুলো কিছু আহ মানে কি করবো, আগে পড়ায় ফেলছি, এখন নতুন কি পড়াবো, আগে এগুলো পড়ায় ফেলছি, আমার দোষ এখন পড়াচ্ছি না, আগে পড়ায় ফেলছি। বেসিক এত টাইম, 1 মাস 1.5 মাস করে টাইম দিব কেন, এই জন্যই তো দিব ভাই। আরে ভাই সময় মতো বলে না, সময়ের 1 পর অসময়ের 10 পর, নাকি 9 পর, কয় পর বলে ভুলে গেছি প্রবাদটা। যারা বেসিকে সময় দিয়ে না আসেন তারা এসে এখানে 10 পর 9 পর দেন, মার্কস আর পান না। এই জন্যই তো ভাই আমার কোর্সে আমি সব বেসিক পড়াই, ক্লিপস টোপেল মাসের পর মাস পড়াচ্ছি, তাই না? এই যে 9 থেকে 10-এর বই, সরি ক্লাস 6 থেকে 10-এর বই মাসের পর মাস সময় দিচ্ছি, কেন? এই জন্য বন্ধু, এগুলো সহজ, খালি হাতে কলমে যোগ বিয়োগ গুণফাগ এবার করবেন। শুনুন উদাহরণ 5.4টা একটু ভালো মতো করবেন। এটা আমি এখন দেখাচ্ছি না, খাতায় লেখা, যদি না বুঝতে পারেন আমি বুঝিয়ে দিব। এটা কেন ধরে রাখতেছি, আপনাকে একটু প্রেসার দেয়া, যে আপনি দেখি তো এই অঙ্ক পরীক্ষা আসে, একদম হুবহু আসে, হুবহু আসে, ঠিক আছে? সো পার্সেন্টেজ পয়েন্ট চেঞ্জ পড়লেই বুঝতে পারেন, আপনার টপিক বোঝার দরকার নেই, আপনি অঙ্কটা দেখেন তো বুঝেন কিনা। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন অভিজিৎ স্যালারি, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন সোনু স্যালারি, এখানে যা পড়ে আসছে 5.6 ওগুলাই। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ পয়েন্ট চেঞ্জ ইন দ্য স্যালারি অফ সোনু এন্ড অভিজিৎ। এই 4 নম্বর অঙ্কটা বোঝার জন্য এই পুরো অঙ্কটা করবেন, মানে এই 4 নম্বর এই অঙ্কটা বোঝার জন্য এই পুরো অঙ্কটা করবেন। এটা এবার অঙ্ক পরীক্ষা আসে, এই পুরো একটা অঙ্ক দিয়ে 3টা জিনিস আলোচনা করছে, 4টা জিনিস, হ্যাঁ একটু ভালো মতো দেখে ফেলবেন, সহজ, আমি পরে আলোচনা করে দিব। মানে সহজ অঙ্ক, মানে আলোচনা কি করবো, হয়তো বলবেন না, বলবেন যে ভাইয়া না বুঝতে পারছি, প্রবলেম নেই, স্পেশাল কেস অফ পার্সেন্টেজ চেঞ্জ, ঠিক আছে? এইটা মানে এটা একটু ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ, যে আমার অঙ্কটা উল্টা, একদিন যা করে আছেন এটার উল্টা অঙ্ক, যে
আমার এত পার্সেন্ট চেঞ্জ হয়েছে স্যালারিতে, আমার অরিজিনাল স্যালারি কত ছিল। সহজ, সূত্র শেখার দরকার নাই, এই সূত্র মুখস্থ করার দরকার নাই। ঐকিক নিয়মে অঙ্ক করেন তাইলেই হবে, ঐকিক নিয়মে অঙ্ক করেন তাইলেই হবে। আবারও বলতেছি, সূত্র শেখার দরকার নেই, ঐকিক নিয়মে অঙ্ক করেন তাইলেই হবে। ঠিক আছে, এই থিওরিটা পড়ে একটু বোঝার চেষ্টা করবেন, আমি অঙ্কটা করাই দেবো, খাতায় লিখে রাখেন যে ভাইয়া এটা নেক্সট ক্লাসে আলোচনা করবে। 5.5 বাদ রাখতে পারেন যারা দেখতে চান, যেগুলো বাদ রাখতে বলে আপনি আপনার বই পড়া শেষ করার পর ওই টপিকটা পড়বেন, ট্রাই করবেন নিচে, না হলে তো আমি আসি। সো 5.5 খাতায় লিখে রাখেন বাদ। বাট এই চ্যাপ্টার শেষ করার পরে আপনি যদি মনে করেন না সবই তো বুঝছি, তাহলে এইটাতে ট্রাই করে দেখি তো বুঝি কিনা, খাতায় লিখেন 5.5 বাদ। তারপরে ওই যে লাস্টে যদি বাকিগুলো পড়ার পরে যদি মনে করেন দেখি তো সবই তো বুঝলাম, তাহলে এটা ট্রাই করে দেখি। ঠিক আছে, 5.5 একটু জটিল হয়, তাই আমি ফার্স্ট লেকচার, এটাই তো আমার স্টাইল, পড়ানোর স্টাইল একদিনে বুঝছে না যে প্রথমে সহজ জিনিসগুলোর থেকে আগে চ্যাপ্টারটাকে বাগে এনে নিই, দেন কয়েকটা ছোটখাটো টপিক, এই 5.5 তেমন একটা আসে না, আসে বাট খুব রেয়ার। সেইটার পিছনে আমি এত সময় এখন দিব না, আগে বেসিক গুলো থেকে নিজের ভয় দূর করে নিচ্ছি। ওকে, 5.5 লিখে রাখেন। আর যদি বাকি সব পড়ার পরে মনে করেন দেখি তো এটা, তাহলে করবেন। ওকে, 5.5 আমি করাবো, আলাদা করে করাবো। বাট যদি কেউ 5.5 পড়েন তাহলে এক্সাম্পল 1, এক্সাম্পল 3, 4, 2 এটা করবেন। এই যে এক্সপ্লেনেশন অফ কনসেপ্ট এটাও এখানে করে দিচ্ছি। ঠিক আছে, কনসিডার অ্যানাদার এক্সাম্পল। দেখেন, assume a has 10 apples, b has 20 apples, when you say that b has 100% more apples than a, again we can say a has 50% less apples than b। এই একটু আগে এই কনসেপ্টটা কোথার জানেন, এই কনসেপ্ট হচ্ছে এই জায়গার ভাইয়া, এই কনসেপ্ট হচ্ছে একটা অঙ্ক আর একটা অঙ্কের কত পার্সেন্ট, সেই কনসেপ্টের অঙ্ক। এই বইটার সবচেয়ে ভালো দিক কি জানেন, একই অঙ্ক সকল ভাবে আমাদেরকে দেখায় যে এক্সপ্রেসিং ওয়ান কোয়ান্টিটি এজ এ পার্সেন্টেজ অফ অ্যানাদার কোয়ান্টিটি। এই জিনিসটাই এইখানে দেখতেছেন আসলে, এই যে এই জিনিসটাই এখানে দেখতেছেন, যে এই যে আসলে কি দেখতেছেন জানেন, 20 10-এর কত পার্সেন্ট, 10 20-এর কত পার্সেন্ট, এটাই বুঝছেন, এইটাই। কনসিডার অ্যানাদার এক্সাম্পল, এই একই জিনিস, একই জিনিস। হ্যাঁ, ঠিক আছে, এক্সাম্পল দুইটা যদি ওই 5.5 পড়েন তাহলে এক্সাম্পল দুইটা ভালো মতো দেখেন। এটা যদি 5.5 নিজে সময় দেন নিজে বুঝবেন, যারা যারা নিজে বুঝবেন আমি তাদের ব্যাপারে খুবই হোপফুল হবো যে ইউ আর ভেরি ক্লোজ টু গেটিং চান্স, ইউ আর ভেরি ক্লোজ টু গেটিং চান্স। ওকে, কারণ এইটা বোঝার জন্য একমাত্র একটা মাত্র জিনিস লাগবে, সেটা হচ্ছে ধৈর্য। একটা মাত্র জিনিস লাগবে, সেটা ধৈর্য। কারণ এইটা রিলেভেন্ট যত বেসিক প্রিন্সিপাল, যত বেসিক থিওরি আমি আপনাকে অলরেডি পড়ায় ফেলছি। তো এটা বোঝার জন্য একমাত্র আপনার লাগবে ধৈর্য। আপনি এই জন্য বলছি 5.5 টপিকটা বাদ থাকবে। ওকে, বাদ থাকবে। ওকে, তো এখানে দেখেন দুইটা থিওরি আলোচনা করছে, এই যে দেখাই, একটা এ একটা বি, দেখবেন নিজে তো দেখা দিচ্ছি, যদি কেউ নিজে থেকে এরকম করে পড়তে চান। দাঁড়ান, এ কোথায় গেল, এ মনে হয় উপরে গেছে না, রেখে আসছে, এই যে এ, রাইট, এই যে এ, আর একটা হচ্ছে এরপরে বি, দুটো একই একই জিনিস, জাস্ট ডিফারেন্ট টাইপের এক্সাম্পল, একটা ইনক্রিজের জন্য একটা ডিক্রিজের জন্য, একটা ইনক্রিজের জন্য একটা ডিক্রিজের জন্য। সো এটা বেসিক্যালি 5.5 এর পরে এটা আলোচনা করছে অঙ্ক হিসেবে, আর কিছু না। বাট এগুলো ঐকিক নিয়মে নিজের থেকে করলেও বুঝবেন। 5 6 7 8। ওকে, ওকে, রিভার্সিং চেঞ্জ বাই সেম পার্সেন্টেজ, এটা মানে খেয়াল করেন, ইফ দ্য ভ্যালু অফ এ নাম্বার ফার্স্ট ইনক্রিজ বাই x% দেন ডিক্রিজ বাই x%, দ্য নেট চেঞ্জ ইজ অলওয়েজ ডিক্রিজ ইন অরিজিনাল ভ্যালু। আপনার এটা বোঝার দরকার নেই, বাট এই টাইপের অঙ্ক পরীক্ষা আসে যে প্রথমে আমি এত পার্সেন্ট লাভ করছি, মানে ধরেন এত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি, তারপরে আবার এত পার্সেন্ট প্রাইস বাড়াইছি, এই টাইপের অঙ্ক। সো ভাই এখানে আমি একটা জিনিস বলবো, এটা আপনার রিভার্সিং দ্য চেঞ্জ বাই সেম পার্সেন্টেজ। রিভার্স মানে কি, প্রথমে বাড়াবো পরে কমাবো, এরকম একটা ব্যাপার, প্রথমে বাড়াবো পরে কমাবো। এটা আপনাদের করার দরকার নেই, বাদ রাখেন, অঙ্ক করতে গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু লিখে রাখেন পেজ নাম্বার সহ যে ভাই এটা পরে করাবে, মানে এই টাইপের অঙ্কগুলো আমি অঙ্ক দিয়ে করাবো, থিওরি দিয়ে না, এই জন্য আমি এখানে বাদ রাখতেছি। লেখেন 283 পেজে রিভার্সিং দ্য চেঞ্জেস বাই সাম পার্সেন্টেজ, এটা ভাই পরে করাবে। আমি একটা কথা বলি, আমি কিন্তু আপনার কাছে এগুলো নিবো, আপনারাই আমাকে দিতে হবে ভাই এটা এটা বাদ আছে, আমি আমার মতো হিসাব রাখবো, আপনাদের কাছে জেনে নিবো এই ক্লাসে কি কি বাদ রাখছিলাম, নেক্সট কিতে বলেন তো, তখন এটা ডিসকাস করে দিব। কারণ এগুলো একটু আমি বুঝে দিলে আপনাদের জন্য সহজ হবে, আমি যেমন এই যে খাতা কলমে করাই দিব দেখাই দিব সহজে, এই জন্য বাদ রাখতেছি। এক্সাম্পল এটা, এই টপিকটা বাদ আর কি, রিভার্সিং দ্য চেঞ্জ বাই সেম পার্সেন্ট, এই টপিকটাই বাদ। তবে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারা করতে পারেন, তা আমার জন্য বসে থেকে না, যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তারা করেন, বাকিদের চিন্তা নেই, বাকিদের জন্য তো আমি আসছি। ঠিক আছে, আচ্ছা, প্রোডাক্ট কনস্ট্যান্সি লাগবে না, কনস্ট্যান্সির দরকার নেই, প্রোডাক্ট কনস্ট্যান্সির দরকার নেই। ঠিক আছে, এটাও দরকার নেই। ঠিক আছে, এটা না, এটা দরকার আছে, সরি, এটা এটা করবেন, সরি সরি সরি, এটা ভুল, আমি আউট অফ সাম মাইন্ড ফর ফিউ সেকেন্ডস, এটা লাগবে। আমি জিনিসটা বুঝাই দিচ্ছি, এটা এই অঙ্ক পরীক্ষা রেগুলার আসবে, এবং এত সহজ টপিক আপনি কল্পনাও করতে পারবেন না যে এই জিনিস এতদিন এত কঠিন ভাবতাম, হ্যাঁ হ্যাঁ বোকা ছিলাম। বুঝাই দিচ্ছি, প্রোডাক্ট কনস্ট্যান্সি মানে কি, মানে আমি একই দামে, মানে প্রোডাক্ট কনস্ট্যান্ট রাখতেছি। আমি আগে 10টা কলম বিক্রি করতাম এত টাকা, এখন 10টা কলম বিক্রি করবো অন্য টাকায়, এই জন্য প্রোডাক্ট কনস্ট্যান্ট, বুঝেন, প্রোডাক্ট কনস্ট্যান্ট, ক্লিয়ার? এক্সপ্লেন করে দিচ্ছি দুইটা ম্যাথ দিয়ে। ওকে,
এই অঙ্ক ভাইয়া কিন্তু রেগুলার পরীক্ষা আসে এবং আপনারা এই অঙ্ক পারেন, আমি আপনাদের এগুলো বেসিকে করাই আসছি, বেসিকে এই অঙ্ক করাই আসছি, কয়দিন আগেও করাইছি, খেয়াল করেন। It is the same as we know the inverse proportion in the chapter of ratio, proportion and value. এখানে যে মনে আছে ভাই ইনভার্স প্রপোর্শন পরে আসছে না, দিস ইজ দ্য সেম। এই জন্য দেখেন ম্যাথ না বেসিক জিনিস, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, এই বই বলে দিচ্ছে ইট ইজ দ্য সেম অ্যাজ উই নো দ্য ইনভার্স প্রপোর্শন ইন দ্য চ্যাপ্টার অফ রেশিও, প্রপোর্শন। ফর এক্সাম্পল, when the rate of a pencil is 1.25 টাকা, দেন উই ক্যান পারচেজ 16 পেন্সিল বাই 20 টাকা। মানে একটা পেন্সিলের দাম যদি 1 টাকা 25 পয়সা হয়, আমরা 20 টাকায় 16টা পেন্সিল কিনতে পারি। If the rate of a pencil is decreased by 0.25, then we can purchase 20 pencil by paying 20. এই কনসেপ্টের অঙ্ক, এই কনসেপ্টের অঙ্ক। এখন এখানে আপনি শিখবেন কি জানেন, শর্টকাট। এখানে আপনারা শিখবেন কি শর্টকাট। এই শর্টকাটটা কেমনে করতে হয়, এই অঙ্ক যে শিখতে পারবেন ভাই, সে পরীক্ষায় এখান থেকে এই টাইপের অঙ্কগুলো খুব দ্রুত করতে পারবেন। এগুলো আপনার ইউটিউবে দেখে ভাবেন বাইরে ভাই কি বস, আসলে কিছুই না। শুনেন, খেয়াল করেন, ব্যাপারটা কি জানেন, রেট ইন্টু নাম্বার অফ পেন্সিল, এই জিনিসটা শেখেন। রেট ইন্টু নাম্বার অফ পেন্সিল, এটাই তো প্রাইস, তাই না? মানে একটা কলমের দাম আর কয়টা কলম কিনছি, এটাই তো টোটাল প্রাইস, তাই না? এখানে প্রাইস চিন্তা করতে পারেন, টোটাল প্রাইস তাও চিন্তা করতে পারেন। এই থিওরির অঙ্ক, রেট ইন্টু নাম্বার অফ পেন্সিল, এই হচ্ছে মুখস্থ করেন। এটাই তো এটা মুখস্থ করার কিছু, পেন্সিলের জন্য কি এটা শিখবেন নাকি? দাম এবং প্রোডাক্ট, এই জিনিস কি শেখার আছে? এটা তো ছোটবেলার জিনিস মিয়া, এটা কি এনে শিখতেছেন নাকি? কিন্তু আমি শিখাচ্ছি কিছু, আমি কি নতুন করে কিছু শিখাচ্ছি? আমি তো ধরাই দিচ্ছি। এবার দেখেন এই কনসেপ্ট যে বুঝবেন, এগুলো আর কোন কোন জায়গায় আছে দেখেন। মানে স্পিড ইন্টু টাইম সমান টোটাল ডিস্টেন্স, রেট ইন্টু টাইম সমান টোটাল কস্ট, তাই না? এগুলো কোথায় কোথায় আছে দেখেন। সাম মোর এক্সাম্পলস অফ প্রোডাক্ট কনস্ট্যান্সি, যে প্রোডাক্ট মানে, প্রোডাক্ট মানে একটা জিনিস বলি শোনেন, এখানে আবার একটা জিনিস, এই প্রোডাক্ট মানে কিন্তু বস্তু না। মানে আমরা যে বলি না আরে দোকানের ওইটা না, এই প্রোডাক্ট মানে গুণ ফল, ব্যাপারটা বুঝছেন, গুণ ফল। এই প্রোডাক্ট মানে কিন্তু দোকানের প্রোডাক্ট না, যার এই প্রোডাক্ট খুব কোয়ালিটি প্রোডাক্ট সেটা কিন্তু না, গুণ ফল। দেখেন স্পিড ইন্টু টাইম ডিস্টেন্স, এখানে অলওয়েজ দেখেন একটা জিনিস খেয়াল করেন, স্পিড বাড়লে টাইম কম লাগে কিন্তু ডিস্টেন্স সেম থাকে, তাই না? মানে কারণ আমি 1 কিলোমিটার যাব, 10 কিলোমিটার যাব, কত স্পিডে যাব, তাহলে এটা একই রকম কস্ট, তাই না? আমাদের দাম, ইফিসিয়েন্সি ইন্টু টাইম, যার ইফিসিয়েন্সি বেশি তার টাইম কম লাগে কিন্তু ওয়ার্ক, মনে করেন একটা কাজ করতে আমরা 1 অংশ বলি, তাই না? ঠিক আছে, টোটাল কাজের ভলিউম যেটা হয়, যার ইফিসিয়েন্সি বেশি, যে 3 দিনে করতে পারে তার চেয়ে যে 2 দিনে করতে পারে তার ইফিসিয়েন্সি বেশি, টাইম কম লাগে। এই কনসেপ্ট কটা একটু বোঝেন। লেন্থ ইন্টু ব্রেথ, এরিয়া, মনে করেন আমরা যদি এরিয়া ফিক্স রাখি, একটা মনে করেন বাসার এরিয়া ফিক্স রাখবো, তাহলে মনে করেন তার লেন্থ বাড়াইলে তার উইথ কমবে, তাই না? অথবা মনে করেন তার উইথ বাড়াইলে লেন্থ কমবে, এরিয়া যদি ফিক্স রাখি। এখানে ডান পাশের জিনিসগুলো অলওয়েজ ফিক্স রেখে যে অঙ্কগুলো হয় সেগুলোর জন্য বলতেছি প্রোডাক্ট কনস্ট্যান্সি। রেট ইন্টু কোয়ান্টিফাই ইকুয়ালস প্রাইস অর এক্সপেন্ডিচার, মানে আমার কত টাকা, আমি কয়টা খরচ করতেছি, কতটা কিনতেছি, আর রেটেই মূলত এটা প্রথমটা জিনিস। এই যে প্রাইস মানেই তো এখানে, কোয়ান্টিফাই মানেই তো নাম্বার অফ পেন্সিলস, ওটাই। এর নিচেরটা 6 নাম্বারটা ছিল, উপরেরটাই রেট আর নাম্বার অফ পেন্সিলস, ওটাই। এবারে ভাইয়া এই অঙ্ক দুধ ভাত হয়ে গেল। কেন দুধ ভাত হয়ে গেল সেটা দেখেন। The price of a sugar is increased by 25%. Then how much percent should a customer reduce the consumption of sugar so that he has not increased his expenses on sugar? ভাইয়া খালি যদি বই থেকে রিডিং করেন তাইলেও বুঝবেন এই অঙ্কগুলো করার সিস্টেম কি, এত শর্টকাটে এত সহজে করা যায়। এগুলো ঐকিক নিয়মই, বাট ঐকিক নিয়ম এখন আর না করে জাস্ট এইভাবে একটু করেন, আপনি বুঝে যাবেন এই অঙ্কগুলো। জাস্ট এক্সাম্পল, আবারও বলি ভাইয়া, এক্সাম্পল পরীক্ষা এত দ্রুত করতে পারবেন। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনার আপনি আপনার এই অঙ্কটা, এই এক্সাম্পলটার ক্ষেত্রে বলছে আপনার ইনকাম বাড়ছে, ইনকাম তো বাড়ে না, তাহলে কি আপনার যদি ছোটবেলায় পড়ছেন না, ছোটবেলায় অঙ্ক করে আসছেন যে বস্তুর দাম কতটুকু বাড়লে কতটুকু আমার ব্যবহার কমাইতে হবে, তাই না? এরকম ওই অঙ্ক, যে চায়ের দাম 10% বাড়লে কতটুকু ব্যবহার কমালে, চা খাওয়া কমালে চা বাবদ ওই বাসার খরচ বাড়বে না, সেই অঙ্ক এগুলো। ঠিক আছে, আগে বড় নিয়মে করতেন, এবার খুব ছোট করে করতে পারবেন। দেখেন আপনি জানেন কি প্রাইস আর কোয়ান্টিটি ইকুয়ালস টু এক্সপেন্ডিচার, আপনার প্রশ্নে কোথাও কিন্তু এক্সপেন্ডিচার দেয়াই না, এক্সপেন্ডিচার অঙ্ক করতে লাগবেও না। আপনার লাগবে ওল্ড প্রাইস ইন্টু ওল্ড কোয়ান্টিটি ইকুয়ালস টু হচ্ছে নিউ প্রাইস ইন্টু নিউ কোয়ান্টিটি, এই কনসেপ্ট। কারণ আপনার তো মনে করেন আপনি তো দুইটা কেস, আগে দাম ছিল একটা, আপনি ব্যবহার করতেন একটা পরিমাণ, এবার দাম বেড়ে আরেকটা হয়েছে বা কমে আরেকটা হয়েছে, ব্যবহার করবেন আরেক পরিমাণ, কিন্তু আপনার খরচ সেম। তাহলে এক্সপেন্ডিচার প্রশ্নে দেয়া থাকারই কোনো দরকার নাই। Old price into old quantity equals to new price into new quantity. Similarly, old speed into old time equals to new speed into new time. বা আমার স্পিড ইন্টু আমার টাইম ইকুয়ালস টু তোমার স্পিড ইন্টু তোমার টাইম। এই কনসেপ্ট গুলোর অঙ্ক ভাই, আর কিচ্ছু না। এনে আলোচনা করে দিছে, আমি যা করার করে দিছি, তোমার এই 1000 10,000 এইসব ঘোড়ার ডিম কোনো কনসেপ্ট লাগবেই না।
তুমি ভাইয়া জাস্ট জিনিসটা হচ্ছে তোমাকে প্রকাশ করতে বলছে যে ওল্ড কোয়ান্টিটি নিউ কোয়ান্টিটির মধ্যে একটা রিলেশন। ওল্ড কোয়ান্টিটি নিউ কোয়ান্টিটির কত পার্সেন্ট, অথবা নিউ কোয়ান্টিটি ওল্ড কোয়ান্টিটির কত পার্সেন্ট, যেহেতু চেঞ্জ হয়েছে দাম, প্রশ্ন করবে তাহলে আরেকটা অন্যটা দিয়ে, কোয়ান্টিটি দিয়ে। যদি কোয়ান্টিটি চেঞ্জ হতো তাহলে প্রশ্ন করতো দাম দিয়ে। এটা ভাইয়া বুঝে নাও। এইখানে দেখো, এই যে বলছে আগে মনে করো দাম ছিল 100, তুমি ব্যবহারও করতে 100, তাহলে তোমার টোটাল এক্সপেন্ডিচার ছিল 10,000। এখন ভাই এরকম না, মনে করো নতুন 25% বাড়ছে না, এই যে দেখো 25% বাড়ছে। 100 কেন ধরছে, কারণ দুইটা পার্সেন্টেজে সবকিছু বলছে, এই জন্য 100 ধরে নিছে। দাম বাইরে হয়েছে কত, 125, আর তোমার নতুন ব্যবহার মনে করো এক্স, তাহলে দুইটার গুণফল তো 10,000ই হবে, তাই না? এখন দেখবে অঙ্কে 10,000 আমার ব্যবহার করার দরকারই নেই। তুমি এবার একটা কাজ করো, 10,000 অঙ্কে ব্যবহার করার দরকার, তুমি একটা কাজ করো, তুমি লিখবা 100 × 100, মানে ওল্ড ব্যবহার ইন্টু ওল্ড প্রাইস ইকুয়ালস টু নিউ ব্যবহার ইন্টু নিউ প্রাইস। 10,000 এর লেখারই দরকার নেই, ওইভাবে করো। এই 10,000, আমি বলতে যে ডান পাশে 10,000 এনে লেখারই দরকার নেই। বুঝতে পারছি? এই প্রশ্নের একমাত্র ফাঁক ফোকরটা ছিল দুইটা 100 দেওয়া নেই, দুইটা 100 দেওয়া নাই, মানে এই যে ওল্ড প্রাইস কই গেল অঙ্কটা, সরি সরি, মানে কই চলে গেল, সরি সরি সরি, এই যে একমাত্র এটা ইয়েটা হচ্ছে, সরি সরি স্ক্রল এ থামলাম। একমাত্র যে ওল্ড প্রাইস এটা দেয়া নাই, দেয়া নাই মানে বলে দিচ্ছে ইনক্রিজ বাই 25%। ইনক্রিজ বাই 25% মানেই তো হচ্ছে প্রিভিয়াস প্রাইস ছিল 100 টাকা, নতুন প্রাইস 125 টাকা। এই কনসেপ্টটুকু যে বুঝবা সেই অঙ্ক পারবা। ওল্ড প্রাইস, একটা জিনিসের দাম 25% বাড়ছে, তার মানে কি দেয়াই আছে পুরোনো প্রাইস 100 টাকা হলে নতুন প্রাইস 125 টাকা, তোমার পুরোনো প্রাইস তা ধরে নিতে হবে 100। এই আবারও বলছি, এই 10,000 তোমার কোনো অঙ্কে ব্যবহার করার দরকার নেই, তুমি ডিরেক্ট বসাবা 100 × 100 সমান 125 × x। কারণ তোমার যে নতুনটা তুমি জানো না, এটাই তো জানতে চাইছে প্রশ্নে, তাই না? নতুন ব্যবহার জানতে চাইছে। এই যে ভাই এক্স এর মান আসছে 80, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় মামা কিন্তু খেলা, অ্যান্সার কিন্তু মামা 80 না, এইটাই কিন্তু ভুল। তোমার এখন বের করতে হবে কত পার্সেন্ট ব্যবহার কমাইতে হবে। তাহলে আগে ব্যবহার করতে 100, বর্তমান ব্যবহার করা 80, তাহলে ব্যবহার কমাইতে হবে কত, 100 - 80 20%। এইটাই, এইটা কিন্তু এই ভুলটাই কিন্তু করা যাবে না। দেয়ার উইল বি জাস্ট 20% ডিক্রিজ ইন দ্য কনজাম্পশন অফ সুগার। এত সোজা অঙ্ক মামা, এগুলা এখন দুধ ভাত হয়ে যাবে। এই ক্রস প্রোডাক্ট কনস্ট্যান্সি তোমার জীবন বাঁচায় দিবে। এত সহজ অঙ্ক পরীক্ষায় আর পাবা না, মানে আর জীবনে এইসব অঙ্ক আর কঠিন লাগবে না, 2 মিনিট হয়ে যাবে। এখানে আমার কোনো কৃতিত্ব নাই, আমি এসব জিনিস আবিষ্কার করিনি, আমি শর্টকাট শিখাইনি, আমি খালি তোমার একটু ধরাই দিলাম যে কনসেপ্ট এরকম। ঠিক আছে, আই এম নট দ্য বস, ম্যাথমেটিক্স ইজ দ্য বস। ক্লিয়ার ভাইয়া? আমার এখানে কোনো কৃতিত্ব নাই, আমি শুধু তোমাকে সুন্দর একটা বই থেকে সুন্দর মতো করে দেখাই দিচ্ছি। সুন্দর সুন্দর রিসোর্স হাতে থাকলে ক্লাস নিতে কোনো কষ্ট হয় না। তো এটাই জিনিস। হ্যাঁ, একটা জিনিস শুনছো না, যে সফল ব্যক্তিরা নতুন কোনো কাজ করে না, তাকে পুরোনো কাজ একটু ভিন্নভাবে করে। তো আমি এখানে যদি তোমরা সফল হইতে পারো, আমি তোমাদেরকে বুঝাইতে সফল হচ্ছি, সুতরাং আমি নতুন কিছু আবিষ্কার করতেছি না, আমি হালকা একটু করে জাস্ট তোমাদেরকে দেখাই দিচ্ছি যে ভাইয়া এইভাবে করে এই রিসোর্স থেকে পড়ো, আর কিছু না। ক্লিয়ার? সেই জন্য আমার কাছে রিসোর্স ভালো থাকলে আমার আলটিমেটলি তেমন তোমাদের পড়াইতে তেমন কোনো প্যারা হচ্ছে না। বুঝতে পারছি? আমি একটু ভিন্নভাবে করতেছি, একই কাজ করতেছি, একই জিনিসই পড়াচ্ছি, একটু ভিন্নভাবে পড়াচ্ছি, আর কিছু না। ওকে, ক্লিয়ার? চলো আগে। এইবার ভাই প্রোডাক্ট কনস্ট্যান্সি কন্ডিশনস, এখানে আমি ডিটেলস যাবো না, এটা নিজেরা দেখবা, নিজেরা। ভাই আবার বলি, এই ক্যাট বইটা একমাত্র জিনিস কেন এত সহজ, ক্লিপস তো ফেলেছে, এই বই সহজ, খালি সময় দিতে হবে, শুধু সময় দেয়। এই জন্য আমি তোমাদের পড়তে সময় দিচ্ছি। দেখছো গত 2 দিন ক্লাস গ্যাপ দিছিলাম কেন, যেন নিজে আত্মস্থ করতে পারো। হ্যাঁ, প্রোডাক্ট কনস্ট্যান্সি এত সময় দিচ্ছি কেন, যেন এখান থেকে প্রশ্ন পরীক্ষা কমন পাবো। আবারও বলি ভাই, প্রোডাক্ট কনস্ট্যান্সি কন্ডিশনস মুখস্থ করার দরকার নেই, অঙ্কগুলো বুঝলে থিওরি বোঝারও দরকার নেই। দুইটা কেস আছে, কেস 1 কেস 2, যে ডট দিয়ে দিছে, জাস্ট ভাইয়া এক্সাম্পল গুলা দেখবা তাইলেই হবে, এক্সাম্পল গুলা দেখবা তাইলেই হবে। যদি বুঝতে না পারো, আবারও বলি, যদি বুঝতে না পারো তখন আমি আসি, বাট থিওরি না বুঝতে পারলে আগে এক্সাম্পল গুলা দেখবা। ঠিক আছে? এই দেখো ভাইয়া, সিন্স দ্য প্রোডাক্ট হেয়ার এক্সপেন্ডিচার ইজ কনস্ট্যান্ট, তাহলে রেট ইনটু কনজাম্পশন ইকুয়ালস টু এক্সপেন্ডিচার। ঠিক আছে? এই যে এইখানে তোমার একমাত্র বোঝার জিনিসটা, আমি কখন 100 ধরবো কখন 1 ধরবো, মানে ইনিশিয়াল প্রাইসটা ওল্ড রেট, আমি কখন 100 ধরবো কখন 1 ধরবো। আসলে যখন যে কোনো সময় 100 ধরতে পারো, যে কোনো সময় 1 ধরতে পারো, একই। 1 মানে পুরাটা, ঠিক আছে, 100 মানে পুরাটা, তুমি যেটাকে পুরা চিন্তা করো, আর কিছু না। এখানে আমার কতটুকু বুঝতে না পারলে এক্সাম্পল দেখলেই বুঝবা। ঠিক আছে? কি বলছি বুঝছো? এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, এক্সাম্পল দুটো দেখো তাইলেই বুঝবা। আর এই অল্টারনেটিভলি লেখা থাকবে, এইসব জায়গায় যদি বুঝতে না পারে, এনে কোনো প্যারা নেই। অল্টারনেটিভ নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। বুঝতে এই বই এত মেথড আলোচনা করছে, সবকিছু চিন্তা করার দরকার নেই। তুমি যে মেথড সহজে প্রথমে বুঝে যাবে, সব অঙ্ক ওই মেথডই করবা। ক্লিয়ার? সো এক্সাম্পল 1 2 এই যেটা দেখো, এই যে এই কন্ডিশনস বা প্রোডাক্ট কন্ডিশন, কন্ডিশন মানে সিচুয়েশনস, কন্ডিশনস মানে সিচুয়েশনস, যে কোন কোন সিচুয়েশনে কিরকম করে করো, যে একটা ইনক্রিজ একটা ডিক্রিজ।
আর কিছু না। ঠিক আছে, এই আর কিছু না, একটা ইনক্রিজ একটা ডিক্রিজ। ঠিক আছে, আরো একটু আলাদা থিওরি মারছে যে সহজে একটু মানে ওই আর্টের স্ট্রাকচার রিফর্ম করে দিছে, তোমার রিফর্ম নিয়ে চিন্তা করার দরকার নেই, তুমি তোমার মতো করলে হবে, মানে তুমি এই মেথডে করলেই হবে। তোমার এই নতুন করে এটা ইনক্রিজ, এখানে মনে করো 0.8 আসছে বলে এটা ডিক্রিজ, যদি এটা আসতো 1.2 মানে 120, তাহলে এটা হয়তো ইনক্রিজ, মানে এটা 80 আসছে বলে এটা হচ্ছে ডিক্রিজ, যদি এর রেজাল্ট হচ্ছে 120 তাহলে হয়তো ইনক্রিজ। তোমার এই নিচের গুলো নিয়ে না ভাবলেও চলবে, নিচের গুলো যারা বুঝতে পারবে তারা আরেকটু ফাস্টার করতে পারবে, উপরের মেথডে যারা করবা তারা যদি ওটা 1 মিনিট 30 সেকেন্ডে করতে পারো, নিচের মেথডে যারা করবা তারা এটা 1 মিনিট 10 সেকেন্ডে করতে পারবে। এই আরেকটু অ্যাডভান্স শিখাই দিয়েছে তোমাকে, আর কিছু না, বাট একই কনসেপ্ট, জাস্ট রিঅ্যারেঞ্জ করা শিখাই দিচ্ছে, নাথিং এলস। চলো আগাই। উদাহরণ 3-4 করবা। ডিফারেন্স বিটুইন বাই এন্ড টু, এটা ইম্পর্টেন্ট, এটা বোঝা ইম্পর্টেন্ট। এটাই যে বলতেছি ভাই এই বইটা ভালো কেন জানো, সে তোমার প্রশ্ন বুঝায়, অঙ্ক বুঝায় না, অঙ্ক বুঝায় না। ডিফারেন্স, এই যে দেখো পরীক্ষা এই জিনিসটা মানুষ প্যারা খায় তাই দিয়ে দিচ্ছে, তুমি প্যারা খাবাই, পরীক্ষার প্রশ্ন ওই জন্যই দিয়ে দিচ্ছে। দেখো প্লিজ নোট দ্যাট দেয়ার ইজ এ ক্লিয়ার ডিফারেন্স বিটুইন বাই এন্ড টু। যদি তোমাকে বলে দ্য প্রাইস ইজ ইনক্রিজ বাই 10%, তার মানে এক্সিস্টিং প্রাইসের চেয়ে 10% বাড়ছে, এক্সিস্টিং প্রাইসের চেয়ে 10% বাড়ছে, ক্লিয়ার। দেন টু দিয়ে কি মিন করে, টু মানে ওই পর্যন্ত বাড়ছে, 100 থেকে বেড়ে 120 হয়েছে, দ্য প্রাইস ইনক্রিজড টু 120%, মানে তার মানে 120% বাড়ে নাই, 100 থেকে বেড়ে 120 হয়েছে। ক্লিয়ার ভাই, বুঝতে পারছি? এই জিনিসটা একটু মাথায় রাখবা, প্রশ্ন কিন্তু এগুলা থাকে, এই তোমাদের এখানে অঙ্কগুলো করলেই ক্লিয়ার হয়ে যাবে। এরা এই বইটা ভালো কেন, আমি এই বইটা কেন করাই, সে তোমাকে ইজি করে দেয় লাইফ। এই বইয়ের চেয়ে বেটার বই বাজারে আছে, এই বইয়ের চেয়ে বেস্ট বই বাংলাদেশি মার্কেটে প্রচুর আছে, প্রচুর প্রচুর। আগরওয়াল বলো, খাইরোজ বলো, ম্যাথের যত বই, খুবই ভালো বই, এর চেয়ে বেটার বই এগুলা। বাট আমি এটা করাই ইফিসিয়েন্ট মনে হয়েছে আমার কাছে। তোমাদের এই বই সবার করতে হবে এমন কোনো কথা নেই, তুমি যে কোনো জায়গা থেকে করতে পারো, বাট এই জিনিস মাথায় রাখতে হবে। আমি এইটা পড়াচ্ছি, আমার ফেভারিট বই এটা, আর কিছু না। এটা কমপ্লিটলি পার্সোনাল বায়াসনেস, আই এম বায়াস টু দিস বুক বিকজ আমি এটা পড়ছি, আমার কাছে এটা সহজ। তোমার এই বই, যারা অনেকে আমাকে ভাই এই বইটা পাওয়া যাবে, এই বইটা, এগুলো দরকার নেই, তুমি যে বই থেকে পড়ছো ওই বই থেকে পড়ো না ভাই, তুমি যে বই থেকে সবসময় পড়তেছো সেই বই থেকে পড়ো, তোমার এটা লাগবে এমন না। ঠিক আছে, ইসলিয়ে আমি বইটা প্রিন্ট আউট আকারে অ্যাভেলেবেল করবো ইনশাল্লাহ, তো সেটা তখন যাদের লাগবে তারা কিনে নিতে পারেন। আমি জাস্ট প্রিন্টিং যে দামটা পড়বে এটা দেখি, আমি এটা আমার ব্যাচের মানুষজনের জন্য তো লাগবে, তো তাদের জন্য আমি এটা করবো। তো তখন আপনারা হয়তো কিছু অ্যাডিশনাল প্রিন্ট করবো, হয়তো 20-25 কপি অ্যাডিশনাল প্রিন্ট করলে যারা যারা চাইছেন তারা তখন নিতে পারবেন। সো ভাইয়া যেটা বলতেছিলাম, এই জিনিসটুকু খুব ভালো মতো বুঝবেন, ক্লিয়ার। দেন অঙ্ক নতুন কিছু না, প্রশ্ন নতুন, সেখান থেকে এক্সাম্পল 1 2 1 2 3 4 5 হ্যাঁ লাগবে। আবার বলছে অঙ্ক নতুন না, প্রশ্নটা ধরনটা নতুন করে আপনাকে বুঝে দিচ্ছে, পরীক্ষা যেন এই ভুল না করো, এই বইটা আসলে পরীক্ষার জন্য বই। ডিফারেন্স বিটুইন ডিক্রিজ ভ্যালু এন্ড ডিক্রিজড ইন ভ্যালু, আবার বুঝেন ভাই এই টার্ম গুলো যেন ওদের সারা পরীক্ষার প্রশ্নগুলো ধরেছে। ডিফারেন্স বিটুইন ডিক্রিজড ভ্যালু এন্ড ডিক্রিজড ইন ভ্যালু, টার্মটা খেয়াল করেন, এই টার্মগুলো ক্লিয়ার করবেন। ভাই আপনার থিওরি পড়ে বুঝবেন না, এই থিওরি পড়তে গেলে বুঝবেন না, মনে করবেন আল্লাহ কি লিখছে বুঝি না। দেখছেন ভাই আমি বলি না ল্যাঙ্গুয়েজ শিখাবো, আমি এতদিন যা বলে আসছি ক্যাট বইতে তাই পাচ্ছেন, আমরা কিন্তু অঙ্ক শিখতেছি না, শিখতেছি ল্যাঙ্গুয়েজ, পাইতেছেন যে প্রশ্ন শিখতেছি। ব্যাপারটা শুনতে অদ্ভুত শুনতে পারে, বাট প্রশ্ন শিখ, এগুলোই ভুল হবে, এগুলোই ভুল করে আসবেন। তো আমরা ভুলগুলো নিয়ে কাজ করছি, ভুল যেন না হয়, তাই না? তো এই প্রশ্ন বুঝতেছি। দেখেন ডিফারেন্স বিটুইন ডিক্রিজ ভ্যালু এন্ড ডিক্রিজ ইন ভ্যালু, এই সহজ জিনিস, এই জন্য আলোচনা করে সময় নষ্ট করতেছি না, থিওরি না বুঝলে আমি তো আসি, একটা টপিক ওদের একবার ক্লাস নিয়ে না কয়েকবার নিব। সো না বুঝলে সামনে আসি, সামনে প্রশ্ন করে যে না বুঝেন আসি। দেখেন নীতিশ ইজ নাও 20 years old, some years later his age will increase by 50% of himself, increase, এটা কিন্তু ইনক্রিজ, ঠিক আছে। হোয়াট উইল বি দ্য নেক্সট নিউ এজ এট দ্যাট টাইম, ঠিক আছে। আবার এটা একটু খেয়াল করেন, এই জিনিসগুলা জাস্ট, এই যে 20 years old নাও, ঠিক আছে, মানে সাম ইয়ার্স লেটার 50% বাড়বে, তাহলে 20-এর 50% কত? 10। আবার বলি ভাই এই যে জিনিসগুলো না আপনি শর্টকাটে শেখার দরকার নেই, যে 21 + 1/2 দরকার নেই, 1/2 হচ্ছে 50-র ইয়েটা আপনার অলরেডি উপরে শিখে আসছেন, 50 কে কেমনি, বাট এইভাবে দরকার নেই, আপনি এভাবেই শেখেন। 20-এর 50% কত? 20-এর 50% 10, তাহলে তখন তার বয়স হবে কত? 30 বছর। আবার বলছি ভাই, সবসময় আমি বলছি ভাই মুখস্থ বিদ্যা দরকার নাই, এইসব এই যে এইভাবে করে এই যে অ্যাপ্লাই করতেছেন, না বুঝলে এটা অ্যাপ্লাই করতে যাবেন না। এই যে এগুলো দেখবেন আপনাদের ইউটিউবে অনেকে শর্টকাট শিখায়, মনে করেন বাইরে ভাই মুখস্থ, কোনো দরকার নাই, কোনো দরকার নেই, আপনি এই অঙ্কটা এইভাবেই করবেন। বাট প্রশ্নটা খালি খেয়াল রাখবেন যে ডিক্রিজ বলছে, ডিক্রিজ ভ্যালু নাকি ইনক্রিজ ভ্যালু,
আপনি আবারও বলছেন ভাই এইসব এইসব মুখস্থ করতে যাবেন না, আমি আবারও বলে দিচ্ছি একদম ক্লিয়ারলি থাপ্পড়া দাঁত ফালাই দিব যদি শর্টকাট শিখতে চান। অলওয়েজ বলি কোনো শর্টকাট না। এই অঙ্ক করার জন্য আপনার এই বই দরকার ছিল বলেন? এই যে এক্সাম্পল ওয়ান করার জন্য আপনার এই বই দরকার ছিল? দরকার নাই, শিখতেও যাবেন না। একদম নর্মাল নিয়মে করবেন। নর্মাল যে 20 এর 50% কত 10, তাহলে ওই সাম ইয়ার্স পরে তার বয়স হবে 20 যোগ 10 30। ঠিক আছে, এই এখানে অঙ্কটা জাস্ট করছে 20 ইন মানে 20 এর 50% মানে কি 50/100, তাই না? তাই তো, আর তাহলে 20 যোগ 20 ইন্টু 50/100 ওইটারই করছে এখানে 1+1/2 আসে। তো যদি বুঝতে পারেন তখনই এই যে এক্সাম্পল দিয়ে করছে, যদি বুঝতে পারেন তাইলে এভাবে করেন। যদি একটু শর্টকাট, এই শর্টকাট আমি শেখা প্রেফার করি না। স্টিল শর্টকাট শিখবেন তখনই আপনি আপনার নিয়মে অঙ্কটা করবেন, করে দেখবেন আরে শর্টকাটে কোন জায়গায় কি বসাইছিল। বাট আবার বলছি, ক্যাট বই থেকে যারা শর্টকাট শিখতে যাবেন আপনি নিজের পেটে নিজে ছুরি মারবেন। আমি ক্যাট বই শর্টকাট শেখানোর জন্য পড়াচ্ছি না। আমি ক্যাট বই আগের দিনের ক্লাসে বলছি, আমি ক্যাট বই কেন পড়াচ্ছি? সেভারাল টাইপস অফ কোশ্চেন ফেস করার জন্য, একই অঙ্ক ভিন্ন ভিন্ন ফরম্যাটে ফেস করার জন্য, আর প্রশ্ন বোঝার জন্য। আমি ক্যাট বই নতুন অঙ্ক শেখার জন্য করাচ্ছি না। এই জিনিস যে না বুঝতে পারবেন, নতুন শর্টকাট শেখানোর জন্য করতে নেই। ক্যাট বই থেকে একটা শর্টকাটও শিখবেন না। এই চ্যাপ্টারে যতগুলো দেখলেন শর্টকাট, কোনো শর্টকাট শিখবেন না, নর্মাল ফরম্যাট শিখবেন। যেই শর্টকাটটা একদম ম্যান্ডেটরি শিখতে হবে এটা আমি বলে দিব যে এইটা এভাবে করেন, এছাড়া অঙ্ক জটিল হয় কঠিন হয়। যেমন এলিগেশন, তাই না? যেমন এলিগেশন, এলিগেশন যদি আপনি বুঝতে না পারেন আমি আপনার 10 বার বোঝাবো, কিন্তু এলিগেশন আমি শিখায় ছাড়বো। এখানে এই এই জায়গায় কোনো অঙ্ক যদি ভাই এটা তো আমি শর্টকাট, ভাই এই অঙ্ক এই টাইপের অঙ্ক তো আমি পারতেছি না, 100 বার করাবো বুঝাবো, সমস্যা কি? বকা দিই বলে বুঝাই দিই না তা তো না, বকা দিই কিন্তু বুঝাই তো দিই। বকা দিই কারণ বোকার মতো নিজেই পড় না দিয়ে আমাকে নক দেন, ভাইয়া এইটা তো বুঝিনি। আরে জিজ্ঞেস করি কি বোঝেন বলতে পারেন না, জিজ্ঞেস করি এটা কি 2 বার পড়ছেন? না ভাইয়া পড়িনি। তাহলে আপনি আমাকে কেন জিজ্ঞেস করতেছেন ভাই? আগে নিজে তো একবার ট্রাই করবে, তারপর না আমি। ওকে চলেন, প্র্যাকটিস এক্সারসাইজ। আচ্ছা, প্রবলেম বেসড অন পপুলেশন, এই অঙ্ক আসে, এটা আসলে বলি ভাই পপুলেশনের কোনো অঙ্ক না, এগুলো আমি পড়ানোর সময় বলে আসছি। কোন অঙ্ক বলেন তো, এইবার না পারলে মাইর দিব। কোন অঙ্ক বলেন, বেসিক পড়ানোর সময় পড়ে আসছি না, ওই যে চক্রবৃদ্ধি মুনাফা, মনে আসছে? হ্যাঁ, সামনেও পাবেন ওই কনসেপ্ট, ঠিক আছে। সো এটা এটা নিজের থেকে করবেন, সূত্রটা মুখস্থ করবেন। এটা এটা একটু সূত্র মুখস্থ করাটাই বেটার হবে। চক্রবৃদ্ধি মুনাফা সূত্র যদি মুখস্থ পারেন এটা মুখস্থ পারবেন। তো আমি এই জন্য এটা 5.6, এই অঙ্ক আইবিতে কম আসে, খুবই কম আছে, 1-2 বার আসছে। পপুলেশন দিয়ে ডিরেক্ট অঙ্ক 1-2 বার আসছে। বাট বলবো ভাই শিখেন, খুব রেয়ার আসছে, 1-2 বার আসছে, বাট শিখেন ভাই প্লিজ, এটা শিখেন। ঠিক আছে, এটা শিখেন, এটা লাগবে পরীক্ষায়। যে সহজ অঙ্ক এই জন্য বলছি শিখেন। এই যে গত দিনের একটা অঙ্ক ছিল মনে আছে, যেটা একটু কঠিন মনে হয়েছে আপনাদের, বাট পারছেন তো আশা করি। কোনটা? যে দুধের মধ্যে একবার পানি ঢাললাম আবার তুলে ফেললাম, আবার পানি ঢাললাম আবার তুলে ফেললাম, ওই অঙ্ক। ক্লিয়ার? পানি ঢাললাম তুলে ফেললাম, পানি ঢাললাম তুলে ফেললাম, ওই চক্রবৃদ্ধি মুনাফার মতো অঙ্ক। হ্যাঁ, এই কয়টা জিনিস একটু ক্লিয়ারলি বলে দিই ভাই। সিমিলার সূত্র খাতায় আলাদা করে লিখে রাখতে পারেন, এগুলো একটু প্রশ্ন যখন কঠিন হয় তখন আসে, আপনি পারবেন, খুব মজা পাবেন এবং আগায় যাবেন। ওই যে দুধের ওই অঙ্কটা, এটা আপনারা বাজারে বিভিন্ন গাইড যখন করেন সেখানেও থাকে, বাট এত ডিটেলস থাকে না। হঠাৎ করে প্রশ্নটা দেখে ভয় পেয়ে যান, মনে করেন কি রে ভাই এই অঙ্ক তো করি নাই, মিশ্রণের অঙ্ক করছি, কিন্তু এটা কি কঠিন অঙ্ক। এটা একটা শিখে ফেলবেন, এই অঙ্কটা সূত্রটা মানে অঙ্কটা আমি বলি, আমাকে কালকে একজন নক দিছিল, যে ভাই এই অঙ্কটা পারতেছি না। ঠিক আছে, নক দিছিল মানে আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কি অবস্থা তোমার। ঠিক আছে, সে পার্সোনালি দেয় নাই, আমি বলতেছিলাম, আমি নক দেবো ভাই, আপনি নক দিয়েছেন এখন কি একটা জিনিস বলবো, নইলে হচ্ছে আমি গ্রুপে কমেন্ট করতাম। তা আপনি যেহেতু, আমি জিজ্ঞেস করতেছিলাম। ঠিক আছে, তো ছেলেটা খুবই ভালো, ও খুবই রেগুলার ইয়ে করে, প্র্যাকটিস করে, তো এই জন্যই আমি খোঁজ নিচ্ছিলাম। আমি তো এখানে বলছি ভাই, যে রেগুলার যে বিস্ফোর দেয় আমি তাদেরকে খোঁজ খবর নিজেই নিই। তো আবার এই দেখেন ওকে কেন খোঁজ, ওকে খোঁজ নেওয়াটা যে আমার সার্থক সেটা আমি বুঝতে পারছি। আমি বলছি যে ভাইয়া গ্রুপেই কমেন্ট করতাম, আপনি নক দিয়েছেন এখন কি বলবো? বললাম হ্যাঁ বলো। পরে বললো যে এই অঙ্ক ভাই, এই যে দুধের এই অঙ্কটা, দুধে পানি দিচ্ছে, এটা তো একটু জটিল মনে হচ্ছে। আমি বললাম না, তুমি অঙ্কটা 5-7 বার করো, 5-7 বার করতে করতে থিওরিটা বোঝো, 5-7 বার করতে করতে থিওরিটা বোঝো, তখন তুমি দেখবে ইটস ইজি। ওই একটাই অঙ্ক একটাই 5-7 বার করতে থাকো, থিওরিটার সাথে মিলিয়ে করো, দেখবে বুঝে যাবে। সে ঠিক আধা ঘন্টা পরে নক দিছে, যে ফিডব্যাক চাইছিলাম, তো বলছিলাম না বুঝলে আমার বললাম আমি নেক্সট ক্লাসে এই করে। বলছি ভাইয়া এখন তো বুঝে গেছি, আসলে কয়েকবার করার পরে বুঝছি। এই ইফোর্টটাই তো আমি তোমাদের কাছ থেকে চাই ভাই। একবার না পড়লে 10 বার পড়ো, 10 বার খাতা কলম নিয়ে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, সো যেটা বলতেছিলাম শোনো, এই অঙ্ক পপুলেশনের এই অঙ্ক আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক, সিমিলার এন্ড দ্য সেম, সিমিলার এন্ড দ্য সেম। ওকে, তাহলে ভাই নেক্সট কথা হচ্ছে পার্সেন্টেজ এক্সারসাইজ, প্র্যাকটিস এক্সারসাইজ, সরি। এই কটা এখানে কয়টা আছে দেখো, 10টা, 10টা করে ফেলতে হচ্ছে, একটা শেষ। এখন পর্যন্ত বলি, এই স্ক্রিনে এখন যে জায়গা আছে এই পর্যন্ত যদি পড়ো সব পরীক্ষা কমন পাবা, পার্সেন্টেজ থেকে যদি অঙ্ক আসে। নিচে ক্যাট টেস্টে যাওয়া লাগবে না, ক্যাট টেস্টে যাওয়া লাগবে না, বলতেছি ভাই।
ক্যাট টেস্টে যাওয়া লাগবে না, এই পর্যন্ত যেগুলো উদাহরণে করছো আর এই যে 10টা আর 12টা দুইটা অঙ্ক রইলো এই পর্যন্ত করলেই পারবা, উদাহরণে যাওয়াও লাগবে না, মানে সরি এক্সারসাইজে যাওয়াও লাগবে না। ক্লিয়ার? স্টিল যদি এইটাতে অঙ্কগুলো সহজ তো স্টিল আমি তো বলছি এগুলো বাদ রাখো, এগুলো পরে করবা, আমি যখন টাইম দিব তখন করবা, প্র্যাকটিস টেস্ট করার টাইম দিব, বাট স্টিল যদি কালকের মধ্যে টাইম ম্যানেজ করতে পারো এই চ্যাপ্টারটা খুবই সহজ হবে একদিনের জন্য, খুবই সহজ। আই উইশ পারবা, কেন এখন তো অত বেশি প্রেশার দিচ্ছি না, দিচ্ছি কি রে প্রেশার দিচ্ছি, প্রেশার তো দিচ্ছি, আমার কাজই তো প্রেশার দেয়া, বাট অঙ্কগুলো সহজ এই জন্য বলছি বেসিক লেভেল এক্সারসাইজটা করে ফেলতে পারো। এটা পরীক্ষায় আমি বলি ভাই তোমরা পার্সেন্টেজের অঙ্ক পরীক্ষায় ঘোরার মতো পারবা, একদম আমি খাতা কলম নাও লিখে রাখো, মানে নোট মাই ওয়ার্ডস, নোট মাই ওয়ার্ডস, আমি লিখে দিলাম। এই যে 53টা অঙ্ক আছে এখানে করতেছো না 53, এই যে 53 53, এই 53টা অঙ্ক করার আগে ওই থিওরি গুলো উপরে যা বুঝেছো এই 53টা অঙ্ক, জাস্ট এই 53টা অঙ্ক, এই 53টা অঙ্ক বুঝে বুঝে করে রাখো, নিজের মতো বুঝে বুঝে প্রশ্ন বুঝে করো, আবার বলছি সলিউশন দেখো না, প্রশ্ন বুঝে করো, প্রশ্ন বুঝে করো, প্রশ্ন বুঝে করো, দেন একান্ত না পারলে সলিউশনটা থেকে বোঝার চেষ্টা করো যে কেন তুমি পারলা না, তারপরেও ধরতে না পারলে তো আমি আছি ক্লাসে করাই দিব, নেক্সট আবার যখন ডিসকাশন হবে। তাহলে ভাই এর মধ্য থেকে কমন পাবে, লিখে দিলাম এর মধ্য থেকে কমন পাবা। এক্সাম ব্যাচের ক্লাসের কথা বলছি না, এক্সাম ব্যাচে এইগুলাই দিব, এগুলাই করাবো, এই টাইপের জিনিসগুলাই করাবো। অলরেডি তোমরা যদি বুঝে গিয়ে থাকো এতদিন তো জানো ইফিসিয়েন্সির জায়গায় আমি সবচেয়ে বেশি জোর দিই, অল্প করবো বাট কোয়ালিটি জিনিস করবো, বারবার করবো, এর নিচে নামবো না, এই 53টা হায়ার লেভেলে যাবোই না। এর মধ্যে আমি ভাই তোমাদেরকে বানায় কথা বলতেছি না, আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার সময় দেখাই দিব, দেখ এই অঙ্ক এই যে ওই অঙ্ক করাই আসছে দেখছো এই অঙ্ক, হ্যাঁ একদম চোখে আঙুল দিয়ে দেখো, আমি তো মিথ্যা আমি উল্টা পাল্টা নিজে বললে হবে, তোমরা তাহলে প্রিভিয়াস কোশ্চেন সলভ করতে গেলে দেখো ভাইয়া পাই না, তো কমনই পড়ে না, তা তো না, আরে কমন ওখান থেকে দেখাই দিব, আরে আগে আগে দেখাচ্ছিলাম মনে আছে একটা একদিন যে মেন্টরস এর কিউ ব্যাংকটা খুলে ম্যাথ যে দেখো এই যে প্রিভিয়াস এর কোশ্চেন মেন্টরস কিউ ব্যাংকটা তো দেখাইছিলাম জাস্ট যে প্রিভিয়াস এর কোশ্চেন দেখানোর জন্য, দেখো এই অঙ্ক তো বেসিক লেভেলই করে আসছো। সো যদি পারো এই 53টা অঙ্ক করে ফেলো, বাট টাইম হবে না আমার মনে হয়, টাফ হবে, বাট উদাহরণ পর্যন্ত করো, ঠিক আছে? যদি করতে পারো 2 ঘন্টা টাইম নাও, যে 53টা অঙ্ক যে কটা পারি ট্রাই করি, এজ এক্সাম দিতে পারো, 2 ঘন্টা সময় নেই এজ এক্সাম, যদি সময় না হলে এটা রেখে দাও, যে না পারলে কোনো সমস্যা নেই, কালকের মধ্যে যদি না পারো, আমি আমি প্রেফার করি ভাই তুমি ওই ওই পর্যন্ত মানে এই ক্যাট টেস্টের আগ পর্যন্ত এই পর্যন্ত কালকের মধ্যে শেষ করো, একদম 2বার 3বার করে শেষ করো। ক্যাট টেস্টে জানো ক্যাট টেস্ট কবে করবে, এই যে সিলেবাস শেষ করি তারপর করবা, মানে ম্যাথ অংশ নট সিলেবাস, মানে ম্যাথ অংশ শেষ করি তারপরে করবা। সো আই হোপ উই আর ডান, ঠিক আছে? দেখলা কেমন একটা ম্যাথ ক্লাস করলে, জেনে একটা ম্যাথ হাতে কলমে করাইলাম না, আর হাতে কলমে কেন করাবো, এগুলো তোদের আগে করাই আসছি, এখানে আমি কি করবো, আমি তো নতুন নতুন পড়ানোর মতো পাচ্ছি না। হ্যাঁ এই দিস ইজ দ্য এফিসিয়েন্সি অফ মাই কোর্স, তাই না? আমাদের পড়াশোনার যেটা স্টাইল, ফার্স্টে ওখানে করে আসছো, বেসিক টেবিল মোটামুটি ক্লিয়ার, সেখানে করাই দিছি, সেখানে দেখাই দিছি, হাতে কলমে সব দেখানো শেষ, এখন আজকে এই জিনিসগুলো আলোচনা করে দিলাম, আলোচনা করার পর তুমি করবা, এরপর আমি করাবো, এটা ইটস এ প্রসেস। একদিন আসলাম সব অঙ্ক করাই দিয়ে চলে গেলাম, বুঝলে বুঝলে না বুঝলে না বুঝলে এমনি করলে হবে, হবে না, ইটস এ প্রসেস, ঠিক আছে? সো আই ওয়ান্ট ইউর বেস্ট ইফোর্ট, কোথায় প্রশ্ন বোঝায়, কোথায় থিওরি বোঝায়, ম্যাথ এমনি পারবা, বাকিটা আমি করাই দেবো। ওই যে একটা জিনিস খাতায় কিন্তু সবাই নোট করে রাখবা, পেজ নাম্বার কত, প্রবলেম নাম্বার কত, কোনটা কোনটা তোমার প্রবলেম, তুমি নোট করে না রাখলে কিন্তু আমি যখন এগুলো করাবো তখন কিন্তু তোমার অঙ্ক তুমি বলতে পারবা না, ঠিক আছে? আবার ওই খুঁজতে থাকলে কিন্তু তখন আমি তোমারটা এন্টারটেইন করবো না, যে ভাইয়া একটু দাঁড়ান খুঁজে বের করি না, ডিরেক্ট লেখা থাকবে। ওকে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, ঠিক আছে? নেক্সট দিন তাহলে কি করব, নেক্সট লেকচারে আমরা করব নেক্সট প্রফিট লস ইন্টারেস্ট, ভাই সোজা এগুলো সোজা, ভয় পাইস না, সহজ। প্রফিট লস যখন করাবো দেখবা যে আরে ভাই এগুলো তো পারি। শোনো ম্যাথ নোট খাতা বানায় ফেলো, সবাই কিন্তু এই যে যা করতেছো নিজের নোট খাতা থেকে আজীবন রিভাইজ করবা, নিজের নোট খাতা থেকে আজীবন রিভাইজ করবা, রিভাইজ কিন্তু র্যান্ডম এক একদিন এক একটা করছো, ক্যাট বই এই জীবনে একবার পড়বা, আবার পড়বা, এরপর আজীবন প্র্যাকটিস করবা নিজের নিজের কোথা থেকে, ক্যাট বইটা প্রিন্ট আউট দিয়ে দিবো ওইখান থেকে, মানে প্রিন্টেড বই যেটা দিব সেখান থেকে, আর হচ্ছে কোথা থেকে, নিজের খাতার থেকে, নিজের খাতার থেকে। ওকে, সো ইউর নোট খাতা ইজ উইল বি ইউর কি টু দ্য সাকসেস। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।